হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা জার্মানির সিনেমা সম্পর্কে জানবো, যে সিনেমাটির নাম হচ্ছে ভি ফর ভেন্ডেটা। আর এখানে লক্ষ্য, ভেন্ডেটা একটা জার্মানির শব্দ এবং এটার শাব্দিক অর্থ হচ্ছে প্রতিহিংসা। তো যাই হোক, জার্মানির সেই সিনেমাটিতে দেখানো হয়েছে যে একজন সাধারণ নাগরিক কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ের যে তোমার দুর্নীতি এবং স্বৈরাচার রয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে পুরো সিস্টেম ফেলে দেয়। আর মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাতে নায়ক যে মাস্কটা ইউজ করেছে, এই মাস্ক কিন্তু তুমি অ্যাভেলেবল আমাদের দেশে অনেকবার দেখেছো। আর এই মাস্কটা কিন্তু সিনেমা থেকে আসেনি, অ্যাকচুয়ালি মাস্কটা ফার্স্ট তৈরি হয়েছিল 1605 সালে, মানে আজ থেকে প্রায় 500 বছর পূর্বে। আর এই মাস্কটা হচ্ছে অ্যানোনামাস বা নামহীন বা অজ্ঞাতনামা ব্যক্তির একটা প্রতীক। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বাড়িয়ে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে যাই এবং দেখে আসি যে অ্যাকচুয়ালি এই সিনেমাটা কেমন ছিল এবং আমরা দেখি বুঝি কিনা কিছু। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে যদি কোনো বিজ্ঞাপন থাকে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো বিজ্ঞাপনটি কাইন্ডলি স্কিপ করে মূল ভিডিওতে যাওয়ার জন্য, এবং তুমি কিভাবে স্কিপ করবে সেটা কিন্তু আমার ডিসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি। ডিসক্রিপশনে গিয়ে ড্রশনে ক্লিক করলে তুমি সরাসরি বিজ্ঞাপন অ্যাভয়েড করে মূল ভিডিওতে যেতে পারবে। তো কোনো বিজ্ঞাপন থাকলে আমরা প্রে করে দিচ্ছি, নয়তো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। গাইস, তোমরা কি রোমাঞ্চ সন্ধায়ী এবং গেম উৎসাহী? তো বর্তমানে কিন্তু হৃদয় স্পন্দনকারী অ্যাডভেঞ্চার শুরু করার সময়। আর এখানে এভিয়েটর গেম রয়েছে, আর এটা এমন একটা গেম যা তোমার পালস রেটিংকে বাড়িয়ে দেবে। আর এই সাইটের সেরা গেমগুলোর মধ্যে এটা দুনিয়াব্যাপী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গেম, এবং এই সাইটটি হচ্ছে পুরো ওয়ার্ল্ডের 1 নম্বর গেমিং প্ল্যাটফর্ম এবং আন্তর্জাতিকভাবে লাইসেন্স প্রাপ্ত। আর এখানে যে এভিয়েটর গেমটি রয়েছে, এটা এমন একটা গেম যেখানে তোমার প্রেডিক্ট করতে হবে যে প্লেনটা ওপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা অনায়াসে জেতা পসিবল। আর এখানের পুরস্কারগুলি এভিয়েটর খেলার প্রতিটা মুহূর্তকে অবিস্মরণীয় করে তোলে। আর এটা এমন একটা সাইট যেখানে তারা গেমগুলোর একটা বিশাল সম্ভার রেখেছে। আর এখানে এভিয়েটর ছাড়াও জেডএক্স, আন্দারবাহার, ক্যাশেক্স এবং জেডএক্স গেম রয়েছে, এবং এই প্রত্যেকটা গেমেই সীমাহীন আনন্দ এবং বিনোদন রয়েছে। আর স্ক্রিনে যে প্রোমো কোডটা রয়েছে র্যান্ডম 7, এই প্রোমো কোড ইউজ করে তুমি যদি রেজিস্ট্রেশন করো তাহলে 34,000 রুপি পর্যন্ত বোনাস পেতে পারো এবং 250টি ফ্রি স্পিন পেতে পারো। আর তুমি এখানে গুগল পে, ফোন পে, পেটিএম এর মাধ্যমে বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও তুমি টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারো। আর এটা নিঃসন্দেহে 100% নিরাপদ একটা সাইট, যেখানে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে তুমি সাইন আপ করতে পারো এবং শীর্ষস্থানীয় গেমগুলো খেলার এক্সেস পেতে পারো। আর তাছাড়া এখানে 24/7 গ্রাহক সহায়তা রয়েছে, আর ওয়েলকাম বোনাস তো রয়েছেই। তো তুমি তোমার গেমিং অ্যাডভেঞ্চার শুরু করতে এখনই পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারো, এবং অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই র্যান্ডম 7 প্রোমো কোডটা ব্যবহার করতে ভুলবে না। আর তারপরে তুমি পেয়ে যাবে হচ্ছে স্বাগত বোনাস এবং 250টি ফ্রি স্পিন। তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই সিনেমার কাহিনী শুরু হয় 1932 সালের সিন দেখিয়ে। মানে এই সিনেমা যদিও নির্মিত হয়েছিল 2005 সালে, বাট টাইমলাইন দেখানো হয় হচ্ছে 2032 সালের, যেখানে ইভি নামের একজন মেয়েকে আমরা দেখি। তো এখানে ইভিকে দেখে তোমাদের অনেক পরিচিত লাগতে পারে। এই ইভি হচ্ছে আমাদের জনপ্রিয় সুপারহিরো থোরের নায়িকা আর কি, নাটালি পোর্টম্যান। আর মজার ব্যাপার হচ্ছে তার জন্ম কিন্তু ছিল জেরুজালেমে, ফিলিস্তিন ইসরায়েলের ওইখানে, কিন্তু এরপরে সে আমেরিকাতে চলে যায়, তারপর জার্মানি অভিনেত্রী এবং এরপর আমেরিকার সফল অভিনেত্রী হয়ে যায় আর কি। তো যাই হোক, আমরা দেখতে পাই সে একটা টেলিভিশন নেটওয়ার্কে কাজ করে, আর কাজ শেষ করে রাতে সে বাড়িতে ফিরছিল, এবং আমরা দেখতে পাই পুরো শহরে কারফিউ জারি রয়েছে। আর এখানে আমরা যেটা জানতে পারি যে জার্মানের বর্তমানে একজন স্বৈরাচারী সরকার রয়েছে, যে পুরো শহরকে নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করছিল। তো পুরো শহরে কারফিউ জারি, কিন্তু তারপরেও দুজন লোক করে কি ইভির সামনে চলে আসে এবং ওকে বিরক্ত করতে শুরু করে। আর এখানে আমরা জানতে পারি এখানে যে দুজন লোক ছিল তারা ওই স্বৈর শাসকের পার্টির লোক ছিল। মানে চিন্তা করা, সরকারি দলের যদি একজন চামচা হয় কত বার থাকে। তো এখানেও সেটি হচ্ছিল, পুলিশ ওদেরকে কিছু বলে না, আর্মি কিছু বলে না। তো ওই দুজন লোক যখন ইভিকে মনে করো শারীরিকভাবে হ্যারাসমেন্ট করতে যায়, তখন ইভি অনেক চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকে, কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে আসে না। কিন্তু একটু পরে সেখানে মাস্ক পরে একটা লোক আসে, যার মুখে মাস্ক ছিল, টুপি ছিল। তো ওই লোকটা এসে ওই দুজনকে বলে মেয়েটিকে ছেড়ে দাও, কিন্তু ওই লোক দুটো ছাড়ে না, উল্টো বলে তোর নাম কি? তো ওই লোকটা বলে ভি। আর তারপরে ওই লোক দুজন করে কি, ভিকে আক্রমণ করে এবং ভি উল্টো ওদের দুজনকে মেরে ফেলে, একেবারে নৃশংসভাবে মেরে ফেলে, একটু দয়া মায়া নেই। তো এটা দেখে ইভি তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ভি তখন বলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, এবং সে ইভির সাথে অনেক ভালো মতো কথা বলে। আর তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি আমার সাথে একটা শো দেখতে যাবে? একটু পরে আবার একটা অনেক চমৎকার শো রয়েছে। তো এখানে অনেক ইভি চিন্তা ভাবনা করে, আর তারপর তার কাছে মনে হয় যে না, এই লোকটার সাথে যাওয়া হয়তো সেফ হবে, এই জন্য সে হ্যাঁ বলে দেয়। আর তারপর আমরা দেখতে পাই ভি করেছে কি, ইভিকে নিয়ে একটা বিল্ডিং এর ছাদে আসে। তো ইভি প্রথমে ভেবেছিল এটা হয়তো কোনো জাদুঘর হবে, জাদু দেখাবে। তো ইভি জিজ্ঞাসা করে তোমার জাদু দেখানোর জিনিসপত্র কোথায়? তো ভি তখন বলে না না, আজকে আমি তোমাকে নতুন একটা কিছু দেখাবো। আর তখনই ওদের সামনের যে একটা তোমার আদালত ছিল, যেটার বর্তমানে কোনো ইউজই হয় না, স্বৈর শাসনে চলছে, সেই আদালতটাকে বিকট ভাবে ব্লাস্ট করে দেয়। আর তারপর সেখান থেকে বেশ কিছু আতশবাজি বের হতে শুরু করে। তো ভি এটা দেখে খুব খুশি হচ্ছিল, বাট ইভি এই দৃশ্য দেখে পুরো শকড হয়ে যায়। আর তারপরে এই জায়গার খবর পুরো দেশে ছড়িয়ে পড়ে, পুরো দেশের সবাই ভয় পেয়ে যায়, আর সরকার এটা নিয়ে খেপে যায় এবং দ্রুত এই ব্লাস্টের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য গোয়েন্দাদের অর্ডার দিয়ে দেয়। কিন্তু জনগণকে ঠিক রাখার জন্য সরকারের তরফ থেকে খবর ছড়ানো হয় যে ওই আদালতের বিল্ডিংটা অনেক পুরাতন ছিল, সেজন্য ওটা আমরা ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছি, আর আমরা সেখানে নতুন করে একটা আদালত নির্মাণ করব। কিন্তু যখন টিভি চ্যানেলে এই খবরগুলো প্রচারিত হচ্ছিল, তখনই সেখানে ওই টিভি চ্যানেলে ভি চলে যায় এবং সে নিজের সাথে বোমা বেঁধে নিয়ে গিয়েছিল। আর সে করে কি, ওখানে ঢুকে খবর থামিয়ে দিয়ে নিজেই করে কি লাইভে চলে আসে, আর লাইভে সকল জনগণকে বলতে থাকে যে ব্লাস্টটা হয়েছে এতে আমার হাত ছিল এবং বর্তমানে এই আদালতের কোনো প্রয়োজনই নেই, তার জন্য
জন্য এটা করেছি, কারণ এই সরকারই পুরো দেশের সবাইকে ভয় দেখিয়ে তাদের উপর দুঃশাসন চালাতে চায়। তো সরকারকে সরানোর জন্য এটা আমার প্রথম পদক্ষেপ। আর তারপর ভি আরো অ্যানাউন্স করে যে 5 নভেম্বর সরকারের শেষ দিন হবে, ওই দিন আমরা পার্লামেন্টের বাইরে সবাই মিলে এক জায়গায় হব। তো এই খবর শেষ করে ভি যখন চলে আসছিল তখন সেখানে পুলিশ অফিসাররা চলে আসে এবং পুলিশ অফিসারদের সাথে ভিড় যথারীতি মারামারি শুরু হয়ে যায়। তো মারামারির এক পর্যায়ে একটা পুলিশ অফিসার ভিড় দিকে বন্দুক ধরে, কিন্তু তখনই পেছন থেকে ইভি চলে আসে এবং সে করে পুলিশ অফিসারকে পিপার স্প্রে করে আর কি, মানে ওই চোখ জ্বলবে এরকম একটা স্প্রে। তো এখানে ইভি কেন এসে ভিকে সাহায্য করলো? অ্যাকচুয়ালি ভি একবার ইভির জীবন বাঁচিয়েছিল, এই জন্য ইভি ভিকে সাহায্য করলো। তো যাই হোক, পুলিশের চোখের মধ্যে ওই মরিচের গুঁড়া গেলেও কিন্তু তার আগে পুলিশ করে কি তার বন্দুকের বাট দিয়ে মেরে ইভিকে অজ্ঞান করে দেয়। আর এই পুরো বিষয়গুলো কিন্তু ক্যামেরায় রেকর্ড হয়েছিল। তো এর মানে কি ইভিও মনে করো এখন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে যাবে। তো এই কারণে ভি করে কি ইভিকে উঠিয়ে নিজের ঘরে নিয়ে আসে। আর ওদিকে সিসি ক্যামেরা থেকে ইভিকে দেখতে পেয়ে পুলিশও ইভিকে খুঁজতে শুরু করে, কারণ তাদের ধারণা ভির সাথে এই মেয়েটিও জড়িত। আর অন্যদিকে ওই ঘরে যখন ইভির জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় সে ভির ঘরে রয়েছে। প্রথমে তো ভয় পেয়ে যায়, কিন্তু যখন দেখে জামা কাপড় ঠিক রয়েছে তখন বুঝতে পারে কোনো যুদ্ধ বিগ্রহ হয়নি। এবং ইভি তখন ভিকে জিজ্ঞাসা করে আমি কোথায় রয়েছি। তো ভি তখন ইভিকে বলে এটা আমার ঘর। আর তখন ইভি করে কি সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু ভি বলে থামো, তুমি যদি চলে যাও তাহলে কিন্তু তোমাকে পুলিশ ধরবে, কেননা পুলিশ এখন তোমাকেও সন্দেহ করতে শুরু করেছে যে তুমি আমার সাথে রয়েছো। তো যাই হোক, এরপর আমরা দেখি ভি একটা বাড়িতে যায় এবং সেখানে গিয়ে সে একজন আর্মি কমান্ডারকে মারে আর তারপর একটা প্রিস্টকে মারে আর ওখানে ওদেরকে মেরে ফুল রেখে আসে। তো হুদাই ভি এই দুজনকে কেন মারলো এটা আমরা সামনে জানতে পারবো আর কি, এদের দোষ কি ছিল। আর এদিকে আমরা ওই পুলিশ অফিসারকে দেখি যে এই সবকিছুর ব্যাপারে তদন্ত করছিল, কিন্তু সে খুব বেশি তথ্য পায় না। তো এইভাবে অনেকদিন কেটে যায় আর ইভি বাড়ি থেকে বেরোয় না, ভিড় ঘরেই থাকে। আর এখানে লক্ষ্য ভিও খুব ভদ্র একটা লোক ছিল, সে ইভির সাথে কখনো উল্টাপাল্টা করে না, উল্টো ইভির জন্য খাবার বা নাস্তা বানায়, কাপড় চোপড় ধুয়ে দেয়, হাত পা টিপে দেয়, মানে সেই ভিকে অনেক ভালো লাগছিল। কিন্তু ভি ঘরের মধ্যে সবসময় মাস্ক পরে থাকতো, আর সে কেন মাস্ক পরে থাকে এটা আমরা পরে জানতে পারবো। বিষয়টা অনেকটা ডেড পুলের মতো আর কি। আর এদিকে ভির সাথে থাকতে থাকতে ইভিরও বেশ ভালো লাগছিল ভিকে, কিন্তু ইভির একটা জিনিস ভালো লাগছিল না, সেটা হচ্ছে ভি এত বড় বড় লোকদের যে জীবন নিচ্ছিল, মারছিল, সেটা সে মেনে নিতে পারছিল না। ট্রেনে তাদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ইভি করে কি ঘর থেকে পালিয়ে যায়। আর ইভি সোজা পালিয়ে যায় হচ্ছে ওর যে বস ছিল তার ওখানে। আর আমরা দেখতে পাই ইভি প্রচন্ড ভয় পেয়ে রয়েছে। তো বস তখন বলে তোমার কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই, তুমি আমার এখানে নিরাপদ থাকবে। তো এরপর বস করে কি ইভিকে একটা বিখ্যাত পেইন্টিং দেখায় যেটা সে চুরি করেছে এবং এর সাথে কোরআন দেখায় এবং বিভিন্ন ধর্মের জিনিস দেখায় আর কি। তবে এখানে লক্ষ্য সে ছিল খ্রিস্টান ধর্মের। তো এর জন্য ইভি কোরআন দেখে বলে এই কোরআন তো তোমার জন্য ভয়ঙ্কর কিছু হতে পারে। মানে বুঝতে পারছো জার্মানির মতো একটা কান্ট্রি, পুরো শাসক, তো কোনো খ্রিস্টানের কাছে যদি কোরআন পায় তাহলে তাকে তো মেরেই ফেলতে পারে। আর অন্যদিকে আমরা দেখতে পাই সেই পুলিশ অফিসার একটা মহিলা ডাক্তারের কাছে যায়, তবে সে কোনো সাধারণ ডাক্তার নয়, বিশাল বড় একটা সায়েন্টিস্ট। আর তাকে সেই গোলাপটা দেখায় এবং গোলাপ দেখিয়ে বলে এটার উপর রিসার্চ করার জন্য এবং ডিএনএর কোনো স্যাম্পল আছে কিনা সেটা বের করার জন্য। আর এই গোলাপটাই কিন্তু ভি লোকদেরকে মেরে পাশে রেখে যেত। তো ডক্টর যখন ওই গোলাপটা দেখে সে তো পুরো চমকে যায় এবং তাকে দেখে মনে হচ্ছিল সে ভি এবং এই গোলাপের রহস্য পুরোটা জানে। তো এরপর রাতে সে যখন বাসায় ছিল, সে যখন ঘুমাতে যায় তখনই তার কাছে ভি চলে আসে। আর ভিকে দেখে ওই ডক্টর বলে আমি প্রথমে বুঝে গিয়েছিলাম ওই গোলাপ দেখে যে এই সবকিছুর পেছনে তোমারই হাত রয়েছে। তো এরপর ভি করে কি আরেকটা গোলাপ ওই ডক্টরকে দেয়। তো এর মানে কি বুঝতে পেরেছো? ভি এখন এই ডক্টরকে মেরে ফেলবে, কিন্তু ডক্টর মারার আগে ভির কাছে ক্ষমা চায় যে আমি তোমার সাথে অনেক খারাপ কাজ করেছি, আমাকে ক্ষমা করে দিও এবং আমি আমার কৃতকর্মের পুরো শাস্তি নেওয়ার জন্য রেডি রয়েছি, আমি মরার জন্য পুরো রেডি। তো এরপর ভি করে কি ডাক্তারকে কষ্ট দিয়ে মারে না, ইনজেকশন দিয়ে মেরে ফেলে। আর তারপর ভি চলে যায়। আর এরপর সেখানে সেই পুলিশ অফিসার আসে, বাট ততক্ষণে ডক্টর মরে গিয়েছিল। আর এরপর পুলিশ অফিসার সেই ডক্টরের ডায়েরি দেখে আর ওই ডায়েরিটা নিজের সাথে নিয়ে যায়। আর এরপর যখন ওই পুলিশ অফিসার ওই ডায়েরিটা পড়ে, এখান থেকে সে অনেক গোপন তথ্য জানতে পারে। তো কাহিনী এখান থেকে চলে যায় হচ্ছে 17 বছর আগে, আই মিন 2015 সালে। মানে তোমরা তো বুঝতে পারছো এটা 2032 সাল বোঝানো হয়েছে। তো ব্যাক করে 2015 সালে কাহিনী যায়, যেখানে আমরা জানতে পারি যে 17 বছর আগে সরকার একটা ন্যাশনাল ক্যাম্প বানিয়েছিল। তো ওই স্বৈরশাসক সরকার যেটা করতো, যেসব লোকজন তার বিপক্ষে ছিল তাদেরকে ধরে এখানে অত্যাচার করতো এবং তাদের উপর অদ্ভুত ধরনের সব এক্সপেরিমেন্ট করা হতো, যাতে বিভিন্ন দামি দামি মেডিসিন তৈরি করা যায় বা সুপার সিরাম তৈরি করা যায়। মোট কথা বুঝতে পারছো আজেরা কাজ কাম আর কি। তো এই ধরনের এক্সপেরিমেন্ট করতে করতে প্রচুর নিরীহ মানুষ মারা পড়তো, কিন্তু এইসব মানুষ সরকারের কাছে ছিল মনে করো ইঁদুর দিয়ে যেমন পরীক্ষা নিরীক্ষা করা হয় সেরকম একটা কিছু। তো যত লোক আনা হয়েছিল তার মধ্যে 95% লোকই মারা যায়। আর এরপর যতজন লোক বেঁচে ছিল তাদেরকে রুম নাম্বার 1, 2, 3, 4, 5 রাখা হয়েছিল, কিন্তু রুম নম্বর 4 পর্যন্ত সব লোক মারা গিয়েছে। তো এরপর রুম নম্বর 5 আই মিন ভিতে যে লোকটা ছিল সে জাস্ট বেঁচে ছিল। তো সে করে কি কোনোভাবে সেখান থেকে বের হয়ে পুরো সেন্টারে মানুষজন মেরে পুরো সেন্টার থেকে ব্লাস্ট করে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর থেকে সেই লোকটি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং এই সরকারকে ধ্বংস করবে। আর ওদের উপর যে এক্সপেরিমেন্ট গুলো করা হতো, এগুলো করা হতো হচ্ছে একজন প্রিস্ট বা ফাদার, একজন আর্মি কমান্ডার আর ডাক্তারের আন্ডারে। আর এই কারণে ভি ওদের সবাইকে মেরে ফেলেছে। আর এদিকে আমরা দেখি ইভির বসকে পুলিশে ধরে ফেলেছে। আর এর কারণ হচ্ছে দুটো। প্রথম কারণটা হচ্ছে সে সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে কথা বলেছে, আর দ্বিতীয় কারণটা হচ্ছে তার কাছে কোরআন শরীফ ছিল, মানে ওকে জঙ্গিবাদী হিসেবে ফাঁসি দেওয়া হয়েছে। আর অন্যদিকে ইভিও সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ভাগ্যক্রমে ইভিকেও পুলিশ ধরে ফেলে। কিন্তু যখন পুলিশ ইভির কাছে ভিড় ব্যাপারে তথ্য জিজ্ঞাসা করে, ইভি কিছুই বলে না। আর এখানে
আমাদের কিন্তু পুলিশের চেহারা দেখানো হয় না। তো যাই হোক এখানে ইভিকে অনেক যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হয় এবং ইভির মাথার চুল পর্যন্ত কেটে ফেলে দেওয়া হয়। আর তারপর ইভিকে একটা জেলের মধ্যে বন্দী করা হয়। আর ওই জেলের একটা কোনা ইভি একটা কাগজের মধ্যে একটা চিঠি দেখতে পায়। আর এই চিঠিটা লিখেছিল হচ্ছে ইভির আগে যে এই জেলখানাতে এসেছিল সেই মেয়েটি। তো এই মেয়েটি বলেছিল আমি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম আর এই কারণে সরকার আমাকে শাস্তি দেওয়ার জন্য এই জেলের মধ্যে বন্দী করেছিল। আর এই জেলে ভিও ছিল এবং আমার উপর অনেক অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছিল। তবে আমি মরে গেলেও কখনো আমি সরকারের কাছে হার মানিনি, কারণ আমার জীবনের চেয়ে আমার নীতির দাম অনেক বেশি। তো এইগুলো করে ইভিও মনে করে যে অনেক সাহস পেয়ে যায় এবং তার ভেতর থেকে ভয় একদম শেষ হয়ে যায় যে মরবো কিন্তু নীতি থেকে সরবো না। আর তারপর একজন লোক এসে বলে ইভি তুমি স্বাধীন হয়ে গিয়েছো, কারণ তোমার ভেতরে আর কোনো ভয় নেই। তো এই কথা বলে ওই লোকটি চলে যায়। আর ইভি সেখান থেকে মুক্ত হয়ে ডাইরেক্ট আসে হচ্ছে ভিড় বাড়িতে। কিন্তু ভিড় বাড়িতে যখন আসে ওখানের একটা ক্লু দেখেও বুঝতে পারে ইভিকে যে এত যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হয়েছে এই সবকিছু ভিড় কথা মতোই করা হয়েছে। তো ইভি তখন রাগে ভিড় উপর চিৎকার করতে শুরু করে তুমি এরকমটা কিরকম করতে পারলে আমার সাথে। তো ভি তখন বলে আমি জাস্ট তোমাকে আমার মতোই একটা সাহসী এবং শক্তিশালী করতে চেয়েছি। তুমি কি জানো তোমার ওই কষ্ট আমিও পেয়ে এসেছি আর এই কারণে আমি এত সাহসী এত কঠিন হয়েছি। তো তুমি এখন অনেক সাহস এবং কঠিন হয়ে গিয়েছো আর আমি চাই আমার পরবর্তীতে তুমি আমার জায়গায় বসো। তো তখন ইভি জিজ্ঞাসা করে আমার বস কই, তুমি কি তাকে মেরেছো? মানে বুঝতেই পারছো ওর বসের বাড়িতে যখন পুলিশ আক্রমণ করেছে তখনই তো বসকে ধরে নিয়ে গেছে প্লাস ইভিকেও ধরে নিয়ে এসেছিল। তো ভি তখন বলে না তোমার বসকে পুলিশে নিয়ে মেরে ফেলেছে কারণ তার ঘরে কোরআন পাওয়া গিয়েছিল আর তোমাকে আমি পুলিশের আগেই আমার লোক দিয়ে ধরে নিয়ে এসেছিলাম। তো এরপরে ইভি ভিকে ওই কাগজটা দেয়, মানে ওই জেলখানার মহিলাটির চিঠি আর কি। তো ইভি জানতে চায় যে এটা কি নকল ছিল না আসল ছিল, এরকম কি কোনো মেয়ে ছিল আসলে? তো ভি তখন বলে হ্যাঁ তোমার মতো একটা সাহসী মেয়ে ছিল বাট সরকার তাকেও মেরে ফেলেছে আর তার ছবি ওখানে দেখানো হয় আর কি। তো যাই হোক ইভি প্রচুর বিরক্ত ছিল সবার উপরে, এই জন্য সে ওখান থেকে চলে যেতে চায়। বাট ভি তখন বলে আমি 5 নভেম্বরের আগে আরেকবার তোমার সাথে দেখা করতে চাই, তুমি কি আমার সাথে দেখা করবে? তো ইভি বলে ঠিক আছে হ্যাঁ করবো। তো এখানে একটা বিষয় উল্লেখ্য আমরা কিন্তু জানি যে 5 নভেম্বর কি হতে চলেছে। 5 নভেম্বর কিন্তু ইভি সরকারের পতন করতে চলেছে পার্লামেন্টে গিয়ে। তো ইভির প্ল্যান কি এটা আমরা পরে জানতে পারবো। তো এরপর আমরা দেখতে পাই পুলিশ অফিসারদের কাছে একটা ইমেল যায় এবং তাদেরকে একটা লোক দেখা করার জন্য বলে এবং সেখানে তার নিজের পরিচিত হচ্ছে রবার্ট নামের একজন লোক। তো পুলিশ সেই হিসেবে যায় হচ্ছে রবার্ট নামের সেই লোকটার সাথে দেখা করতে। দেখা যায় যে এটা একটা বুড়ো লোক। তো এখানে ওই বুড়ো লোকটি সরকারের যে গোপন অকামগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বলে যে সরকার মিলে কিভাবে সেন্ট্রাল জেল বানিয়েছে, হাজার হাজার সাধারণ মানুষের উপর এক্সপেরিমেন্ট করেছে, ভাইরাস তৈরি করেছে এবং সেই ভাইরাসকে আবার পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য মানুষের ভেতর ভাইরাস ইনজেক্ট করেছে, বিভিন্ন জায়গায় সব মানুষদের পাঠাতে চেয়েছিল তারা। আর তারা 3টা জায়গা বেছে নিয়েছিল এই ভাইরাস ছড়ানোর জন্য, একটা হচ্ছে স্কুল, দ্বিতীয়টা হচ্ছে স্টেশন আর তৃতীয়টা হচ্ছে প্ল্যাটফর্ম। তো পুরো দুনিয়াতে ভাইরাস ছড়ানোর পরে তো 1 সপ্তাহের মধ্যে লাখো লাখো মানুষ মারা গিয়েছিল এবং তারপর সরকারই করেছে কি ওই অ্যান্টিডোটটা বের করে দিয়েছে যাতে তারা অনেক বিখ্যাত হয়েছে এবং সরকার অনেক টাকারও মালিক হয়েছে। মানে বুঝতেই পারছো বিষয়টা অনেকটা চীনের মতো, মানে অনেকে ধারণা করে যে চীন করোনা ভাইরাস ছড়িয়ে দিয়ে নিজেরাই মনে করে যে ব্যবসা করেছে, ব্যাপারটা অনেকটা এরকমই। তো যাই হোক এখানে আমরা মোটামুটি বুঝতে পারছি যে জার্মানির বর্তমান যে সরকার সে তার নিজের স্বার্থের জন্য যে কাউকে বলে দিতে পারে, তার হাফ অফ দ্য পপুলেশন যদি বলি পড়ে তাও তার কোনো সমস্যা নেই। তো সরকারের সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে ওই বুড়ো লোকটা করে কি সেখান থেকে চলে যায়। তো পরের দিন পুলিশ অফিসারের কাছে আবারও সেই লোকটা কল দেয় এবং বলে তুমি গত রাতে যার সাথে দেখা করতে গিয়েছিলে সেটা আমি ছিলাম। তো বিস্তারিত নামটাম বলে আর এরপর ওই পুলিশ ওই লোকটির ব্যাপারে তদন্ত করে জানতে পারে এই লোক তো 20 বছর আগে মারা গিয়েছে। তো পুলিশ অফিসাররা পুরো শকড হয়ে যায় এবং বুঝতে পারে তাহলে কি ওটাই ভি ছিল, কোন একটা মাস্ক পরে এসেছিল। আর আমরা দেখতে পাই সত্যি সত্যি ভির ঘরে কিন্তু ওই লোকটার মাস্ক রয়েছে। তো যাই এরপর যখন 5 নভেম্বর চলে আসে আমরা দেখতে পাই যে ভির মতো ওই মাস্ক পরে সাধারণ জনগণ মনে করো যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে। আর এখানে উল্লেখ্য ভি তো অলরেডি মনে করো জাতীয় হিরো হয়ে গিয়েছে, সরকারের বিরুদ্ধে কথা বলে টিভি চ্যানেলে এসেছিল। তো সরকারও তখন অনেক ভয় পেয়ে যায় এবং সরকার পারে কি এলো পাথারি মনে করো ভিড় যত ফলোয়ার ছিল তাদেরকে মারা শুরু করে। তো এর মধ্যে হয় কি একটা বাচ্চা মেয়েকে একজন পুলিশ মেরে ফেলে, কিন্তু ভিড় যত সাপোর্টার ছিল তারা ওই পুলিশকে ঘিরে ধরে এবং তাকেও মেরে ফেলে। আর তারপর 5 নভেম্বর সন্ধ্যায় ইভি ভির সাথে দেখা করতে আসে আর ভি বলে সরকারের বিরুদ্ধে এটাই আমার শেষ লড়াই ছিল আর আমি পার্লামেন্ট ভবন পুরোপুরি উড়িয়ে দিব কারণ ওটা কোনো কাজেরই নয়। আর এরপর ভি করে কি ইভিকে ভারত ধরে একটা ট্রেন দেখায় আর ইভিকে বলে আমি যাওয়ার পরে সবকিছু তোমার, এদেরকে তুমি দেখো। ভি বলে দেখো তুমি সবকিছু ছেড়ে দাও, আমরা এখান থেকে অন্য দেশে চলে যাই, অনেক দূরে চলে যাই, শান্তিতে থাকবো। আর ভি বলে না আমাকে যেতে দাও, আমি যাচ্ছি ওদের মুখোমুখি হতে। তো যাই হোক ভি করে কি এরপর আন্ডারগ্রাউন্ডের রাস্তা দিয়ে চলে যায় আর এইদিকে আমরা দেখি ভির মতো মাস্ক পরে অনেক মানুষ বের হয়ে এসেছে পার্লামেন্টের এইদিকে। তো সরকারও পুরো প্রস্তুত। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সিনেমার প্রথমেই কিন্তু ভি বলেছিল 5 নভেম্বর সে সরকারের পতন করবে। তো সরকার আর্মি নিয়ে পুরো রেডি, কিন্তু তখনই ভি করে কি ভেতর দিয়ে গিয়ে পুলিশের যে হেড রয়েছে তার হাতে নিজেকে তুলে দেয়। আর ভি এখানে বলে যে আমি পুরো পার্লামেন্ট ভবন বোম দিয়ে রেডি করে রেখেছি, তো তুমি যদি আমাকে জাস্ট চ্যান্সেলরের সাথে একবার কথা বলতে দাও তাহলে ওটা ডিফিউজ করা হবে। আই মিন ইভিকে তো ওখানে রেখে এসেছে। আর এখানে একটা কথা বলি, আমাদের দেশে যেমন প্রাইম মিনিস্টার বলা হয়, জার্মানির প্রধানমন্ত্রীকে বলা হয় হচ্ছে চ্যান্সেলর আর কি। কিন্তু দেখা যায় যখনই চ্যান্সেলর আসে ভি তখনই করে কি সেকেন্ডের মধ্যে ওই সরকারকে মেরে তার পকেটে একটা গোলাপ রেখে দেয়। কিন্তু এখানে আমরা অবাক হয়ে দেখতে পাই পুলিশরাও এর কোনো প্রতিবাদ করে না। তার মানে পুলিশরা মনে করে যে সরকারের বিরুদ্ধে ছিল বাট ভয় কিছু বলতে পারতো না। বাট পুলিশরা একটা ডিমান্ড করে যে আমরা তোমার চেহারা দেখতে চাই, কিন্তু ভি তখন তাকে না করে। কিন্তু তখনই পুলিশ করে কি ওর উপর গুলি করা শুরু করে। কিন্তু ভির ভেতরে বুলেট প্রুফ জ্যাকেট ছিল, এই জন্য বেঁচে যায় ঠিকই বাট অনেক আহত হয়ে যায়। বাট সেকেন্ডের মধ্যে সে বাকি সব
সেসব পুলিশ অফিসারদেরও মেরে ফেলে। তো ভির মিশন শেষ, এবার ভি যায় হচ্ছে ইভির কাছে। তো ইভি তো দেখেই ভয় পেয়ে যাবে এবং বলে আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। বাট ভি বলে না, আমি মারা যাচ্ছি, কিন্তু মারা যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমার অসম্পূর্ণ কাজগুলো তুমি করো এবং ওই পার্লামেন্ট ধ্বংস করা মানে হচ্ছে আমাদের দাসত্ব থেকে মুক্তি হওয়া। আরেকটা কথা, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমি তোমার কাছ থেকে ওই সব কিছু পেয়েছি যা আজ পর্যন্ত আমি কখনোই পাইনি। তো এতটুকুই বলেই ভি মারা যায়। আর এরপর ইভি করে কি ভির লাশটা ফুল দিয়ে ট্রেনে রেখে দেয়। আর তারপর ইভি ট্রেনটা স্টার্ট করতে যায়, বাট তখনই সেখানে সেই পুলিশ অফিসার চলে আসে আর সে জিজ্ঞাসা করে তুমি কেন এটা করতে চলেছো। ইভি তখন বলে ভি একদম ঠিক ছিল, আমাদের সাধারণ মানুষদের এই ধরনের কোনো সরকার বা পার্লামেন্টের দরকার নেই, এরাই সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় শত্রু। তো এই কথা শুনে অফিসার আর ইভিকে থামায় না আর ইভি ট্রেনটা চালিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর ওইদিকে আমরা দেখি লোকজন পার্লামেন্টের কাছে চলে এসেছে আর এদিকে আর্মিও সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তার অপেক্ষা করছিল অর্ডারের জন্য, কিন্তু ওদেরকে ভিতো মেরেই ফেলেছে। আর এরপর দেখতে পেয়ে আমরা যে ট্রেনটা ইভি চালিয়ে দিয়েছিল সেটা ধ্বংসযোগ্য করতে করতে পার্লামেন্টের কাছে চলে আসে এবং বিশাল বড় একটা বোম ব্লাস্ট হয়, পুরো পার্লামেন্ট ধ্বংস হয়ে যায় এবং আকাশে আতশবাজি উঠতে শুরু করে। তো এর মানে হচ্ছে এই জার্মানির জনগণ একটা নতুন সকাল দেখতে চলেছে। আর তারপর সেই পুলিশ অফিসার ইভিকে জিজ্ঞাসা করে আচ্ছা ওই মাস্ক পরা লোকটি কে ছিল। ইভি বলে আমি জানি না, কিন্তু সে আমাদের মতো একজন সাধারণ জনগণ ছিল যে জাস্ট আমাদের সাধারণ জনগণকে এই গোলামি থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছিল। তবে তাকে না ছিল তার মাস্কের পেছনের কাহিনীটা আমি জানি। আজ থেকে 500 বছর আগে একজন লোক ছিল যার নাম ছিল গাই ফোকাস, আর সে রাজার অত্যাচারের বিরুদ্ধে একাই সোচ্চার হয়েছিল এবং সে তার মতো অন্যান্য বিদ্রোহীদের সাথে মিলে যত সরকারি বিল্ডিং রয়েছে যেগুলো দিয়ে তারা সাধারণ জনগণকে শোষণ করত সেইগুলো ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু ওই লোক কখনোই সফল হতে পারেনি। সে সরকারের হাতে ধরা পড়ে গিয়েছিল এবং তাকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু যে লোকরা তার ফলোয়ার ছিল তারা তার স্মৃতিতে তার মতো পুতুল বানিয়ে তার মুখে সেই মাস্কটা পরিয়ে দিয়েছিল। আর তখন থেকেই এই মাস্কটা হচ্ছে শোষণের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। আর ভিও তার কাছ থেকে ইন্সপায়ার হয়ে এই শোষণের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল আর আমিও ওর মতো হতে চাই। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি। বাট এই সিনেমা সম্পর্কে যদি আমাকে বলতে বলা হয়, এই সিনেমাটা হয়তো আমি নিজেই ভালো মতো বুঝিনি যার জন্য বুঝতে পারিনি, কিংবা সিনেমাটা আসলেই হয়তো অত ভালো হয়নি, কারণ আমি নিশ্চিত নই। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আমি নিজেই সিনেমাটা অত ভালো মতো বুঝিনি। তবে সিনেমার কাহিনী অত না বোঝার মতো অত কমপ্লেক্স না, বাট এটার যে IMDb রেট সেটা হচ্ছে 8.2। বাট কাহিনী যেটা দেখলাম আমি চোখের সামনে, এই কাহিনী দেখে আসলে আমার কাছে মনে হয়েছে এটা 8.2 ডিজার্ভ করে না। অত ভালো সিনেমা, অত ভালো কাহিনী আমি সিনেমার মধ্যে পাইনি। তো এই জন্য আমি দোষটা নিজের উপর দিয়ে নিচ্ছি যে হয়তো আমি সিনেমাটা বুঝিনি কিংবা ভালো এক্সপ্লেন করতে পারিনি, এই জন্যই যার জন্য তোমাদেরও হয়তো সিনেমাটা ভালো লাগবে না। বাট অ্যাকচুয়াল সিনেমা হয়তো ভালো হতে পারে। তো আমি বিদায় নিচ্ছি। তো আমার ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করো, কারণ বুঝতে হবে আমি সব সিনেমা যে ভালো এক্সপ্লেন করতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। ভালো কাজ আসবে, খারাপ কাজ আসবে, সব মিলিয়ে তো একটা মানুষ। তো বিদায় নিচ্ছি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।